দেখো, আজ তোমাদের দ্বিপদ প্রক্রিয়া এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করা যাবে। দ্বিপদ প্রক্রিয়ার ব্যাপারটা কি? তাহলে দ্বিপদ মানে তোমরা প্রথমেই বুঝতে পারছো, দ্বিপদ ওই শব্দটার মধ্যে দিয়ে যাচ্ছে। দ্বিপদ মানে দুটো পদ থাকবে। কোনো প্রক্রিয়াতে দুটো পদ নিয়ে আমরা কাজ করব। দুটো পদ নিয়ে যে কাজ করব সেটা হচ্ছে দ্বিপদ। আর প্রক্রিয়া বলতে কি বুঝি? আর তাহলে দেখো, আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার সেটের উপরে আমরা কি করতে পারি, যোগ। সেটের যে সমস্ত পদ আছে সেই পদের উপরে যোগ করতে পারি, বিয়োগ, গুণ, ভাগ, দুটো সেটের মধ্যে যোগ, দুটো সেটের ইন্টারসেকশন, এই সমস্ত গাণিতিক প্রক্রিয়াগুলো আমরা কোনো বাস্তব সংখ্যার সেটের উপরে আমরা করতে পারি, এটা আমরা জানি। তাহলে বাস্তব সংখ্যার সেটের উপরে যে কোনো দুটো পদকে যদি আমরা নিয়ে নিই, তাদের মধ্যে যদি কোনো একটা গাণিতিক প্রক্রিয়া আমরা প্রয়োগ করি, সেটা যোগ হোক, গুণ হোক, বিয়োগ হোক, যাই হোক, ভাগ হোক, ভাগের ক্ষেত্রে শূন্য, কিন্তু শূন্য দিয়ে ভাগটা নয় কিন্তু। তাহলে কি হবে, প্রক্রিয়াটা, ম্যাথমেটিক্যাল প্রক্রিয়াটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে একটা একক পদ পাবো, একটা একক পদ পাওয়া যাবে। অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে দুটো পদ, দুটো ম্যাথমেটিক্যাল প্রক্রিয়া হচ্ছে গাণিতিক প্রক্রিয়া, দুটো পদ নেবো আমরা কোনো বাস্তব সংখ্যা সেটের অন্তর্ভুক্ত দুটো পথের মধ্যে। যখন কোনো প্রক্রিয়াটা আমরা প্রয়োগ করব ওই দুটো পদের মধ্যে, তখন একটা একক পদ আমরা পাবো। কেমন ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস, 1 2 3 4, এগুলো হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মেম্বার। এখানে যে কোনো দুটো পদ আমরা নিলাম, ধরো 3 আর 4, 3 আর 4 এর মধ্যে যোগ করলাম, সেই 7 মেম্বারটা এখানে অবশ্যই আছে। তাহলে 7টা এই সেটের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ওই সেটের অন্তর্ভুক্ত। কিন্তু দেখো, এটা সবসময় প্রযোজ্য হবে তা কিন্তু নয়। কারণ যদি আমরা বিয়োগ প্রক্রিয়া করি, 3 মাইনাস 4 যদি করি, তাহলে -1 আসবে। এই -1 মেম্বারটা কিন্তু ডাজ নট বিলংস টু, এটার মধ্যে থাকবে না, কার মধ্যে সেট অফ ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে না, ওটার মধ্যে থাকবে না, কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারসের মধ্যে থাকবে না। অর্থাৎ ম্যাথামেটিক্যাল প্রক্রিয়া করে যে পাবো যে একক উপাদানটা, সেটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত হতেও পারে, নাও পারে। এইটা গেল আমার ম্যাথামেটিক্যাল প্রক্রিয়া। এবার আমি আসছি দ্বিপদ প্রক্রিয়াটা কি। দ্বিপদ প্রক্রিয়াটা কি? দ্বিপদ প্রক্রিয়া বলতে আমরা বুঝি দুটি উপাদান কোনো নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে একটি উপাদান যখন আমরা পাই, দুটি উপাদানকে যখন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যখন একটি উপাদান পাবো, তখন তাকে বলবো দ্বিপদ প্রক্রিয়া। ধরো এখানে একটা এ আছে, এখানে বি আছে, নির্দিষ্ট একটা প্রক্রিয়া করলাম। ধরো এখানে একটা স্টার, এরকম একটা প্রক্রিয়া করলাম, এটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে। সেক্ষেত্রে আমরা কি একটা উপাদান, নির্দিষ্ট উপাদান সি পেলাম, এই এইটাকে বলবো দ্বিপদ প্রক্রিয়া। এই স্টারটাকে বলবো আমরা দ্বিপদ প্রক্রিয়া। এর মাধ্যমে কি হলো না, এ আর বি কে সংযোগ ঘটিয়ে সি উপাদানটা আমরা পেলাম। এ আর বি এর সংযোগকারী, এটাকে এই দ্বিপদ প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সি উপাদানটাকে পেলাম। তাহলে সেটের ক্ষেত্রে কি বলা যাবে? অর্থাৎ সেটের ক্ষেত্রে বলতে পারবো, একটি সেটের দ্বিপদ প্রক্রিয়া বলতে বুঝি সেটের প্রক্রিয়ার মাধ্যমে যখন ডোমেন সেট এবং কোডোমেন সেট একই হবে, তখন আমরা বলবো দ্বিপদ প্রক্রিয়া। তাহলে ব্যাপারটা কেমন? ডোমেন সেট আর কোডোমেন সেট যদি একই হয়, তাহলে তাকে বলবো কি না, দ্বিপদ প্রক্রিয়া। ধরো এখানে একটা এ সেট আছে, এই এ সেটের অন্তর্গত মেম্বার হচ্ছে এক্স ওয়াই। এইখানে কি করলাম, দ্বিপদ প্রক্রিয়া করলাম। এইখানে কি করলাম, এইখান থেকে যখন এখানে যাচ্ছে, তখন এখানে দ্বিপদ প্রক্রিয়া করলাম, বাইনোমিয়াল অপারেশন করলাম। বাইনোমিয়াল অপারেশনটা কি? স্টার। এই বাইনোমিয়াল অপারেশন যেটা করলাম, স্টার করলাম। এইখানে গিয়ে গেল, সেটা কি সেট হলো? সেটা এ সেটের মধ্যে। সেখানে কি হলো, এক্স স্টার ওয়াই হলো। এই দুটো এলিমেন্টকে যোগ করলো কে না, এই অপারেটরটা যোগ করলো। এইটাই হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। তাহলে কি হলো, দেখো, ডোমেন সেট এবং কোডোমেন সেট একই সেটে অন্তর্ভুক্ত হয়ে গেল। কোন সেটের অন্তর্গত দ্বিপদ প্রক্রিয়া বলতে আমরা বুঝি যখন কোনো প্রক্রিয়া আলটিমেট ডোমেন সেট এবং কোডোমেন সেটকে এক সেটে পরিণত করে দেয়, তখন সেটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে? এবার দেখো, এই যে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে কতগুলো প্রপার্টি আছে, কতগুলো ধর্ম আছে। ধর্ম কি? দ্বিপদ প্রক্রিয়া কমিউটেটিভ, অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়াটা হচ্ছে
বিনিময়যোগ্য। দ্বিপদ প্রক্রিয়া সবসময় বিনিময়যোগ্য হবে। 1 নম্বর হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কমিউটেটিভ, দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য হবে। তাহলে সেটা কেমন? শূন্য ছাড়া যে কোনো একটা সেট নিলাম, ধরো এ সেটটা হচ্ছে শূন্য ছাড়া যে কোনো একটা সেট নিলাম, এই সেটের অন্তর্গত যে কোনো দুটো মেম্বারকে নিলাম, ধরো এই সেটের অন্তর্গত যে কোনো দুটো মেম্বার এ আর বি, তাহলে এটা হচ্ছে শূন্য সেট নয় এমন একটা সেট, আর এ আর বি হচ্ছে এ সেটের মেম্বার। তাহলে এই যে এটাকে আমরা কখন আমরা বিনিময়যোগ্য বলবো, কমিউটেটিভ বলবো, যদি কোনো দ্বিপদ প্রক্রিয়া, ধরো স্টার, এই সেটের উপরে একটা দ্বিপদ প্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে, সেটা হচ্ছে স্টার। সেই স্টারটা কি করছে, এ স্টার বি করে যা পাবো, বি স্টার এ করে যদি তাই পায়, তাহলে আমরা বলবো যে স্টার প্রক্রিয়াটা বিনিময়যোগ্য। বোঝা গেল? তাহলে দেখো যে কোনো দুটো মেম্বার নিলাম, এ বি একটা সেটের মেম্বার, এ সেটটা শূন্য সেট নয়, তাহলে স্টার হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া যে এই দুটো এলিমেন্টকে মানে জোড়া লাগাবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি দেখি এই স্টার প্রক্রিয়াটা প্রয়োগ করে এ আর বি এর মধ্যে, বি আর এর মধ্যে প্রয়োগ করে যদি একই মান পাই, তাহলে বলবো যে স্টার প্রক্রিয়াটা বিনিময়যোগ্য। 1 নম্বর। 2 নম্বর, এবার দেখো আমরা 2 নম্বরে যাওয়ার আগে আমরা দেখি যে এ বি যদি বিলংস টু জেড হয়, এ বি যদি জেড এর মধ্যে বিলংস করে, তাহলে দেখো এ প্লাস বি আর বি প্লাস এ একই হবে। এ প্লাস বি করলে যা পাবে, বি প্লাস এ একই হবে। এ গুণিত বি করলে যা হবে, বি গুণিত এ করলে তাই হবে। এ মাইনাস বি করলে কিন্তু বি মাইনাস এর সঙ্গে সমান হবে না। অর্থাৎ জেডের ক্ষেত্রে এই যদি তুমি প্লাস দ্বিপদ প্রক্রিয়াটাকে ধরো অথবা গুণটাকে ধরো, তাহলে কিন্তু কমিউটেটিভ লটা মেনে নেবে, অর্থাৎ বিনিময়যোগ্যতা তার থাকবে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু থাকবে না। বোঝা গেছে? তাহলে 1 নম্বর হলো বিনিময়যোগ্যতা। 2 নম্বর অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ সূত্র। 2 নম্বর প্রপার্টি হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কি দেখো, সংযোগ সূত্রটা কি, আমরা যে কোনো 3টে মেম্বারকে নিলাম, এ বি সি, এইটা হচ্ছে কোন একটা ধরো এস সেটের মেম্বার, এ বি সি বিলংস টু এস, এস সেটের মেম্বার হয়ে আছে, এস সেটের মেম্বার হচ্ছে এ বি সি। এবার এরা কিন্তু এস সেটটা কিন্তু শূন্য সেট নয়, এ বি সি 3টে মেম্বারকে নিলাম, তাহলে এবার একটা যে কোনো একটা প্রক্রিয়া ধরো, এই স্টারটা ধরো একটা দ্বিপদ প্রক্রিয়া, এইটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা করবে যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, গুণ প্রক্রিয়া, যে দ্বিপদ প্রক্রিয়া। এ কি করবে, যদি এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি হয়, এইটা যদি এই ধর্মটা মেনে নেয়, তাহলে আমরা বলবো যে এইটা অ্যাসোসিয়েটিভ লটাকে মানছে, এই দ্বিপদ প্রক্রিয়াটা অ্যাসোসিয়েটিভ অর্থাৎ সংযোগকারী সূত্রকে মেনে চলছে। এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি হলে সংযোগ সূত্রটা মেনে নেবে এই দ্বিপদ প্রক্রিয়াটা। 3 নম্বর, সংযোগ সূত্রের ক্ষেত্রে কিন্তু একই কথা, যোগের ক্ষেত্রে সংযোগ সূত্রটা হতে পারে, গুণের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে নাও হতে পারে। এইটা কিন্তু মনে রাখবে, সংযোগ সূত্রটা অ্যাসোসিয়েটিভ লয়ের ক্ষেত্রে এইটা প্রযোজ্য হতে পারে, এইটা প্রযোজ্য নাও হতে পারে। 3 নম্বর, ডিস্ট্রিবিউশন ল, বন্টন সূত্র। বন্টন সূত্র, ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন ল হচ্ছে বন্টন সূত্র। এই বন্টন সূত্র বলতে আমরা কি বুঝি, ধরো যে কোনো একটা সেট নিলাম, শূন্য সেট ছাড়া যে কোনো একটা সেটকে আমরা নিলাম, সেই সেটটা মনে করলাম এস, এই এসটা হচ্ছে শূন্য নয় এরকম একটা সেট, আর এই সেটের উপরে দুটো প্রক্রিয়া, দুটো দ্বিপদ প্রক্রিয়া আমরা প্রয়োগ করছি, একটা হচ্ছে স্টার, এই সেটের উপরে দুটো প্রক্রিয়া, একটা স্টার, এইটা জিরো, এগুলো হচ্ছে সিম্বল দ্বারা প্রকাশ করতে পারে, স্টার আর জিরো। তাহলে এস হচ্ছে একটা সেট যেটা শূন্য নয়, স্টার আর জিরো হচ্ছে দুটো দ্বিপদ প্রক্রিয়া, ওই সেটের উপরে প্রয়োগ করলাম, ওই সেটের উপরে প্রয়োগ করলাম, তাহলে এই স্টারকে জিরোর উপরে আমরা ডিস্ট্রিবিউটিভ বলবো, বন্টনযোগ্য হবে বলবো যদি এ স্টার
যদি এ স্টার বি 0 সি সমান এ স্টার বি 0 এ স্টার সি হয়, তাহলে বন্টনযোগ্য কখন হবে? স্টারকে 0 এর উপর বন্টনযোগ্য বলবো যদি এটা হয়, অথবা বি 0 স্টার এইটা স্টার এ সমান বি স্টার এ 0 সি স্টার এ এটা হয়, তাহলে বলবো কি না বন্টনযোগ্য। কোনটা বন্টনযোগ্য? স্টার এ 0 এর উপরে বন্টনযোগ্য বলবো। তাহলে বোঝা গেল এটা হচ্ছে তোমার বন্টন সূত্র। এবার 3 নম্বর, আইডেন্টিটি এলিমেন্ট, একসম উপাদান। আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট, দেখো আইডেন্টিটি এলিমেন্ট ব্যাপারটা কেমন। ধরো এ একটা 0 9 এরকম একটা সেট নিলাম, এ একটা সেট যেটা সেটটা 0 9। এবার কোনো একটা দ্বিপদ প্রক্রিয়া, ধরো স্টার হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া এর উপরে সংজ্ঞাত, এ একটা সেট নিলাম যেটা এটা 9। যদি এ একটা যে কোনো সেট যেটা 0 9, স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া যেটা এটার উপরে সংজ্ঞাত, তাহলে একটা উপাদান যে কোনো একটা উপাদান ইকে এ এর উপরে, এটা ধরো বিলংস টু এ এর উপরে একসম বা আইডেন্টিটি এলিমেন্ট বলা হবে যদি যদি কি হয় না এ স্টার ই সমান ই স্টার এ সমান এ হয়, এ স্টার ই সমান ই স্টার এ সমান যদি এ হয়, তাহলে আমরা বলবো এটা একটা একসম উপাদান। তাহলে একসম উপাদান বলতে আমরা কি বুঝবো? এ 0 9 যে কোনো একটা সেট, স্টার হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া যেটা এর উপরে সংজ্ঞাত, ই একটা এলিমেন্ট নিলাম যেটা এ সেটের অন্তর্গত, সেই ই এলিমেন্টটাকে এ একসম উপাদান বলা হবে। এটা কার মধ্যে থাকবে? এ সেটের মধ্যে থাকবে। যদি এই শর্তটা মেনে নেয়, এর সঙ্গে ই এর দ্বিপদ প্রক্রিয়া, ই এর সঙ্গে এ এর দ্বিপদ প্রক্রিয়ার পরে যদি আমরা মূল এলিমেন্ট এটাই ফিরে যেতে পারি, তখন ইটাকে বলবো একসম উপাদান। এক্ষেত্রে ইটা হবে আইডেন্টিটি এলিমেন্ট। ইটাকে বলবো আমরা আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। দেখো এই আইডেন্টিটি এলিমেন্ট যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে যখন যোগ হবে তখন আইডেন্টিটি এলিমেন্ট কত হবে? যখন যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট আর গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট, যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে 0 আর গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে 1। যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে 0 আর গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এরপর আরেকটা আছে তোমার ইনভার্স, বিপরীত। সেটা কি? বিপরীত বা ইনভার্স। বিপরীত বা ইনভার্সটা কি? বিপরীত উপাদান বা ইনভার্স উপাদান, বিপরীত বা ইনভার্স উপাদান। তাহলে আগেই বললাম এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা একটা সেট নিলাম যেটা সেটটা হচ্ছে এ সেট, স্টার হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, এ একটা যে কোনো সেট, শূন্য সেট না যে কোনো সেট, স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া, এবং এটা হচ্ছে একসম উপাদান। যদি এ স্টার বি সমান বি স্টার এ সমান ই হয়, এটা যে কোনো শূন্য নয় এরকম সেট, স্টার দ্বিপদ প্রক্রিয়া, এটা একসম উপাদান। যদি এ স্টার বি সমান বি স্টার এ সমান ই একসম উপাদান আমরা ফিরে পাই, তখন আমরা বলবো বি এর এ ইনভার্স সমান হচ্ছে বি, অথবা বি ইনভার্স সমান হচ্ছে এ। বি এর ইনভার্সের মান হচ্ছে বি, অথবা বি ইনভার্সের মান হচ্ছে এ, এটা আমরা বলতে পারবো। এটাকে বলা হয় ইনভার্সটাকে ইনভার্টিবলও বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে দেখো এ প্লাস 0 যদি আমরা করি, এ প্লাস 0 সমান 0 প্লাস এ সমান কত? এ। মূল উপাদানটাই যদি আমরা ফিরে যেতে পারি, মূল উপাদানটাই আমরা ফিরে যেতে হবে, মূল উপাদানটাই যদি আমরা ফিরে যেতে পারি, ই যদি পাই, এটা ক্ষেত্রে কি দেখো
এটা a প্লাস 0 সমান 0 প্লাস a সমান a, এটা ক্ষেত্রে হচ্ছে যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে কিন্তু বিপরীত নয়। আগে যেটা বললাম আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব আমরা খুঁজে পাবো। আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একের দেখো ইনভার্টেবল, একের যদি আমরা ইনভার্টেবল দেখি, একের ইনভার্টেবল কি হবে, 1 ইজ দ্য ইনভার্টেবল হোয়ার 1টা ইনভার্টেবল হবে, কার ইনভার্টেবল হবে, এই 1 পদটা কার বিপরীত হতে পারে। ইয়েটা কি দিতে হবে, তাহলে 1টা হচ্ছে একসম উপাদান, কার একসম উপাদান, গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে b গুণিত 1/b সমান 1/b গুণিত b সমান 1। তাহলে b ইনভার্স বলতে আমরা বুঝবো 1/b, তার অনুন্নকটাকে বলবো 1/1/, সেটা হচ্ছে তোমার কি বিপরীত, বিপরীত উপাদান, কোনো পদের বিপরীত উপাদান। আর একটা আছে দেখো, আর একটা যে ইয়ে আছে তোমার সংযোজন ছক। সংযোজন ছকটা কি দেখো, সংযোজন ছক, কম্পোজিশন টেবিল। এই কম্পোজিশন টেবিলটা কি, এই কম্পোজিশন টেবিল হচ্ছে কোন একটা সেটের অন্তর্গত ধরো পদ নিলাম 2 4 6 8, কোন একটা সেটের অন্তর্গত এস সেটের অন্তর্গত পদ হচ্ছে 2 4 6 8। এর উপরে আমরা একটা যে কোনো একটা ধরো প্রক্রিয়া করছি, সেই প্রক্রিয়া হচ্ছে যোগ গুণ 10 গুণ মডিউল, 10-এর গুণ মডিউল করছি। 10-এর গুণ মডিউল বলতে কি বলছে দেখো, বুঝতে পারবে তোমরা। তাহলে এর এখন যখন তোমাকে সংযোজন ছক কম্পোজিশন টেবিল তৈরি করতে দেবে, তখন সেটের পদগুলোকে আবার রয়েতে লিখবে, আবার কালামে লিখবে, দিয়ে একটা ছক আমরা তৈরি করব। এই ছকের অন্তর্গত যে পদগুলো থাকবে সেই পদগুলো কিভাবে বার করা হবে দেখো। গুণ মডিউল বলে ধরো এটার সঙ্গে গুণ করো 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 6 দিয়ে 12, 12 মানে কি 10-এর থেকে বেশি, কতটা বেশি, 2 বেশি, তাহলে এখানে 2 লিখো। 8 দিয়ে 16, কতটা বেশি 10-এর থেকে 6, 4 দিয়ে 8, 10-এর কম থাকলে ওটাই লিখবো, 4 4 16, 16 হলে কত হবে 6, 4 6 24, 24 হলে 10 দিয়ে 20 মানে 4, 4 দিয়ে 32, 32 মানে 3 10 30, 2, 6 দিয়ে 12, 2, 4 6 24, 24 4 6 6 36, 36 হলে 6, 6 48, 8 8 দিয়ে 16, 6 4 কে 32, 2 6 কে 48, 8 8 কে 64, 6 10 60, 4। এইটা হচ্ছে কম্পোজিশন টেবিল। এটা গুণ মডিউল দিতে পারে, এটা যোগ মডিউল দিতে পারে, এটা ভাগ মডিউল দিতে পারে। যে মডিউল দেবে যেখানে যত থাকবে তার বেশি তুমি যাবে না, তার বেশি গেলে সেটাকে মাইনাস করে যে মানটা থাকবে সেইটি বসাবে। অর্থাৎ টেবিলে যে মানগুলো বসবে সেগুলি যেন 2 4 6 8 যে সংখ্যাগুলো সেটা অন্তর্ভুক্ত, সেই সংখ্যাগুলো নিয়ে আমরা এর মধ্যে প্রডিউস করতে পারি। অর্থাৎ কম্পোজিশন টেবিলটা কি, কোনো সেটের অন্তর্গত পদগুলিকে একবার রো এবং একবার স্তম্ভ আকারে প্রকাশ করে তাদের মধ্যে যে দ্বিপদ প্রক্রিয়া, এইটা এখানে দ্বিপদ প্রক্রিয়ার কাজ করছে। দ্বিপদ প্রক্রিয়ার মাধ্যমে যে ছক তৈরি করা হয়, যে টেবিল তৈরি করা হয়, তাকে বলা হয় সংযোজন ছক। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরে ক্লাসে তোমাদের এই বিষয় নিয়ে, তোমাদের যা যা সমস্যা সেই সব নিয়ে আমরা যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।